পাঁচতারা হোটেলের পতিতা ইজনা প্রেমে পড়ে শহরের বিখ্যাত পুলিশ অফিসার কবিরের। সুন্দর প্রেম জীবন উষ্ণতার শেষ সীমানা স্পর্শ করতেই চলেছিল, ঠিক তখনই কবির ইজনাকে ছেড়ে যুক্ত হয় দেশবিরোধী এক এজেন্টের সাথে। তবে গল্পের মোড় তখন আসে যখন দীর্ঘ 6 বছর পরে গোয়েন্দা বিভাগের গুপ্তচর হিসেবে ইজনা ফিরে আসে কবিরের জীবনে। শেষ অবধি ইজনা এবং কবিরের জীবন কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় সেটাই দেখব আজকের মুভিতে। বলা বাহুল্য, বইয়ের কভার দেখে যেমন বইয়ের ভিতরে কী আছে বিচার করা যায় না, ঠিক তেমনই সানি লিওন অভিনীত এই সিনেমা তোমাদের গল্পটি সম্পর্কে ধারণাই বদলে দেবে। তাহলে চলো দেরি না করে এই মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। उस स्वर्ग से क्या लेना जिसमें तुम नहीं, और उस नर्क से क्या डरना जिसमें तुम साथ हो। কাহিনীর শুরুতেই আমরা একটি খোলা গ্রাউন্ডে একজন অর্ধমৃত মেয়েকে পড়ে থাকতে দেখি। মৃত্যুর কিছু সেকেন্ড আগে মেয়েটি তার এই ছোট জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনীর স্মৃতিচারণ করতে থাকে। মেয়েটি বলে, আমার নাম ইজনা, আমি মূলত পতিতা। সারাটা জীবন আমার কেটে গেছে নিজের যৌবন দিয়ে অন্য পুরুষদের আনন্দ দিতে দিতে। তবে আজ একাকী নিঃসঙ্গ মৃত্যুবরণ করছি। কিন্তু এখানেই শেষ নয়, একটি কাজ এখনও বাকি আছে আমার। মৃত্যুর পরে কারোর কাছে ক্ষমা চাওয়া বাকি। সে কি আমাকে ক্ষমা করে দেবে, নাকি তারপরেও আমাকে নরকের আগুনে জ্বলতে হবে? কাহিনী গিয়ে পৌঁছায় কিছু বছর অতীতে। আমেরিকায় যখন নতুন বছরের উদযাপন চলছে, তখন ইজনা পুরোপুরি নিঃসঙ্গ। একটা একাকিত্ব যেন তাকে গ্রাস করে রেখেছে। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে ইজনা একটি ব্যাগ থেকে একটি জ্যাকেট বের করে এবং তার স্মেল নেয়, আর তারপরেই রেডি হয়ে একটি ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মূলত কাস্টমারের খোঁজেই সে এই পার্টিতে এসেছিল। সেই পার্টিতে আসতেই ইজনার নজর যায় একটি হ্যান্ডসাম ছেলের দিকে। ছেলেটিও ইজনার প্রতি আকর্ষিত হয়, আর অবশেষে তারা মিলিত হয়। পরের দিন সকাল হতেই ছেলেটি নিজের পরিচয় দেয় এবং বলে যে তার নাম আয়ান ঠাকুর। ইজনার নেশা কাটানোর জন্য আয়ান ইজনাকে লেমন ওয়াটার অফার করে, আর তারপরেই শুরু হয় কথাবার্তা। আয়ান জানায় যে সে বিগত 2 মাস ধরে ইজনাকে ফলো করে আসছে। সে মূলত ইজনার বিষয়ে সবকিছুই জানে। আয়ান জানায় যে সে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার। আয়ান বলে তার দপ্তরে একটি সিক্রেট মিশনের জন্য ইজনাকে ভীষণভাবে প্রয়োজন, কিন্তু ইজনা স্পষ্ট জানিয়ে দেয় যে সে এই সব ঝামেলার মধ্যে পা দেবে না। আয়ান বলে, তুমি যে জীবনটাই বেঁচে আছো সেটা কি আদেও কোনো জীবন? না আছে নিজের কোনো ঘর, না আছে ভালো জীবন। অন্তত এই কাজটা করলে একটা মোটা অঙ্কের টাকাও পাবে, আর এই নোংরা জীবন থেকে পরিত্রাণ পাবে। ইজনা জানায় যে যে মুহূর্তে তার অ্যাকাউন্টে 10 কোটি টাকা ঢুকে যাবে, সে তাদের হয়ে কাজ করতে প্রস্তুত হয়ে যাবে। আয়ান রাজি হতেই তারা আমেরিকা ছেড়ে গিয়ে পৌঁছায় শ্রীলঙ্কায়। এই পর্যায়ে আয়ান ইজনার সাথে তার বস গুরুর পরিচয় করিয়ে দেয়। গুরু জানায় যে সে ভারতীয় গুপ্তচর বিভাগের সিক্রেট সেলের হেড, আর আয়ান হলো তারই প্রাইভেট আর্মির ইম্পর্টেন্ট হেড। গুরু এবার ইজনার হাতে একটি ট্যাব রাখে, যেখানে থাকা ফটো দেখে ইজনা চমকে ওঠে। মূলত সেই ব্যক্তির নাম কবির। গুরু জানায় এ হলো আমাদের দেশের সবথেকে বড় গ্যাংস্টার। দেশের বড় বড় আধিকারিকদের হত্যা করছে এই কবির। তার স্লিপার সেল নেটওয়ার্কের মাধ্যমে দেশ বিরোধী কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের দেশে ঘটা 33টি অ্যাটাকের পিছনে কবিরেরই হাত আছে। একসময় কবির এদেশের সেরা পুলিশ অফিসার ছিল। তারপরে একটি কাজের বাহানা করে সে দেশ থেকে গায়েব হয়ে যায় এবং এই ইল্লিগাল কাজের সাথে যুক্ত হয়ে যায়। গুরু বলে, আমরা চাইলে কবিরকে প্রাণেই মেরে ফেলতে পারি, কিন্তু সেটা করলে তার বাকি নেটওয়ার্কগুলো অধরাই থেকে যাবে, আর ঠিক সেই কারণেই তাকে মেরে ফেলা সম্ভব নয়। গুরু ইজনাকে বলে, আমাদের কারোর পক্ষেই তার ঘনিষ্ঠ হওয়া সম্ভব নয়, একমাত্র তুমি ছাড়া। কারণ তুমি ছিলে তার প্রাক্তন, তার আবেগ, তার প্রথম ভালোবাসা। অর্থাৎ ইজনা ছিল কবিরের প্রকৃত ভালোবাসা। ইজনা কবিরের জীবনের সবথেকে বড় দুর্বলতা ছিল, আর এখনও তাই আছে। কারণ ইজনার পরে কবিরের জীবনে আর কোনো নারী আসেনি। ইজনাকে ছেড়ে চলে যাওয়ার পরে কবির ডিপ্রেশনে চলে যায়। এমনকি তার সাইকিয়াট্রিস্ট জানায় কিভাবে কাউন্সিলিং দরুন কবির শুধুমাত্র ইজনাকেই খুঁজে বেড়াতো। খুব অদ্ভুত বিষয় হলো যে মানুষ নিজের দেশের সাথে বেইমানি করেছে, সে ইজনার শরীরের মান রেখে গেছে।
গুরু বলে কবির এখন শ্রীলঙ্কাতেই আছে। কবির যে বাড়িতে আছে সেই বাড়িটির সামনেই তুমি এবং আয়ান থাকবে। ধীরে ধীরে কবিরের একান্ত হয়ে তোমাকে সমস্ত ইনফরমেশন আমাদের দিতে হবে। এই সমস্ত বিষয়টিতে ইসনা খুব পাজলড হয়ে যায়। সে জানায় তার কিছুটা সময় প্রয়োজন। ইসনা অন্য রুমে এসে ড্রিঙ্ক করতে শুরু করে। সে বলে যে মানুষের নাম শুনে আমার এই হাল, তার কাছে গিয়ে আমি ওই কাজ কি করে করব। বিগত 6 বছর আমি তার চলে যাওয়ার দুঃখে ডিপ্রেশনে কাটিয়েছি। যখন আমি তার জন্য চোখের জল ফেলে এসেছি, সে তখন অন্য কাউকে খুন করে বেড়াচ্ছিল। ইসনা ভীষণ দুর্বল হয়ে পড়ে। সে বলে কবিরকে ভালোবাসা আমার অভ্যাস ছিল। তার শান্ত শীতল শরীরের ছোঁয়া পেতেই আমার তপ্ত শরীর কখন যেন বরফের মতো গলে যেত। ইসনা কবিরের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়ে। কাহিনী গিয়ে পৌঁছায় 6 বছর আগে। আমরা কবিরকে দেখতে পাই মুম্বাইয়ের একটি হোটেলের বাইরে, আর সেখানেই অটোতে ইসনা আসে। অটোওয়ালাকে পয়সা দেওয়ার সময় তার কিছু খুচরো 2 টাকা রাস্তায় পড়ে যায়। ইসনা সঙ্গে সঙ্গে সেই পয়সা দুটি তুলে নেয়। মূলত ইসনা এখানে এসেছিল ড্রাগস ডেলিভারি করতে, তবে সে যে ড্রাগসের ডেলিভারিতে এসেছে সেটা সে নিজেও জানতো না। কবির বুঝে যায় ইসনা নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। কারণ যে মেয়ে 2 টাকার জন্য মরিয়া হতে পারে, সে অন্তত ড্রাগসের মতো বড় কাজের সাথে যুক্ত হতেই পারে না। অবশেষে কবির সেই হোটেলে যায় যেখানে ইসনা সেই বাক্স ক্লাবে উপস্থিত এক ছেলের হাতে ধরিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় কবির সেই ছেলেটির পায়ে গুলি মারে। কবির সেখানে উপস্থিত সকলকেই কাস্টাডিতে নেয়। অন্যদিকে ইসনাকে বাইরে অপেক্ষা করতে বলে। এই ঘটনার পরে ইসনা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ইসনা বলে, স্যার আপনি কি আমাকেও অ্যারেস্ট করবেন? এই পার্সেলে কি ছিল আমি কিছুই জানতাম না, আর এই পার্সেল ডেলিভারি করার জন্যই আমি টাকা পেয়েছিলাম। কবির ইসনার ব্যাগ থেকে সেই 2 টাকার কয়েন বের করে বলে যে আজ শুধুমাত্র এই 2 টাকার জন্য তুমি বেঁচে গেলে। এই বলে কবির সেই কয়েন রেখে দেয় আর ইসনাকে যেতে দেয়। এই পর্যায়ে আমরা বুঝতে পারি ইসনা এবং কবির ইতিমধ্যেই একে অপরকে ভালোবেসে ফেলেছে। সকালের উজ্জ্বলতায় এত আলো ছিল না যেটা সেই রাতের অন্ধকারে ছিল। ইসনা কবিরকে দেখা মাত্রই বুঝে গিয়েছিল এই মানুষটি তার সারা জীবনের সঙ্গী হতে চলেছে। পরের দিন কবির বাড়ি ফিরলে তার ফ্ল্যাটের সামনে ইসনা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। ইসনা কবিরকে একটি চিঠি দেয় যেখানে সে কবিরের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ করেছিল। মূলত ইসনা তার রক্ত দিয়ে সেই চিঠি লিখেছিল। কবির যখন এটা বুঝতে পারে, ইসনার ভালোবাসার গভীরতা দেখে সে অবাক হয়ে যায়। ইসনার এমন ভালোবাসার কাছে মাথা নত করতে বাধ্য হয় কবির, আর অবশেষে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। শুরু হয় কবির এবং ইসনার একটি সুন্দর প্রেমের সম্পর্ক। তাদের সম্পর্ক উষ্ণতার সমস্ত মাত্রা স্পর্শ করে। তবে এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন রাতে হঠাৎ করে কবির ইসনাকে না জানিয়ে তার জীবন থেকে নীরবে চলে যায়। কাহিনী বর্তমানে আসে। ইসনা বলে, যে সময় আমি মনে করেছিলাম আমি জান্নাত স্পর্শ করতে চলেছি, ঠিক সেই সময় সে তার সুগন্ধ আমার শরীরে ফেলে রেখে চলে যায়। তারপর থেকে এই আজকের দিন অবধি আমি কবিরের অপেক্ষা করছিলাম। সে ফিরে এসেছে, তবে দেশের সবথেকে বড় শত্রু হয়ে। এটা আমার কাছে কল্পনাতীত ছিল। ইসনা এই এজেন্টের হয়ে কাজ করতে নিষেধ করে দেয়, কিন্তু আয়ান তাকে জড়িয়ে ধরে বলে, হয়তো কবিরের শেষ হওয়া তোমার হাতেই লেখা আছে। আয়ান বলে, তোমার এই ঘৃণাকে মরতে দিও না, এই ঘৃণা তোমার কাজ আরো অনেক সহজ করে দেবে। অবশেষে ইসনা এবং আয়ান সেই এলাকায় গিয়ে পৌঁছায় যেখানে কবির থাকতো। আয়ান ইসনাকে তাদের প্লট বুঝিয়ে দেয়। এই এলাকায় আয়ান নিজেকে দেবী গ্রুপ অফ হোটেলসের মালিক বলে পরিচয় দিয়েছে এবং ইসনা তার হবু স্ত্রী। কবির এই এলাকায় একজন সঙ্গীতজ্ঞ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে ছদ্মবেশে লুকিয়ে আছে। আয়ান নিজের নামও বদলে ফেলে আয়ুষ্মান রেখে দেয় এবং একটি বই ইসনার হাতে ধরিয়ে দেয় এবং সেই বইটিকে পুরো পড়ে ফেলতে বলে। সেই বইটি হলো তাদের প্রেম কাহিনী। ইসনা সেই বই পড়তে শুরুই করে, ঠিক তখনই তার কানে ভেসে আসে কবিরের গানের আওয়াজ। দীর্ঘ সময় পরে প্রেমিকের কণ্ঠস্বর শুনে ইসনা মন্ত্রমুগ্ধের মতো সেই দিকে ছুটে যায়। ইসনা কবিরের বাড়িতে পৌঁছে তার দরজায় নক করতে শুরু করে। মূলত কবিরের বাড়িতে কারোর যাওয়া আসা ছিল না, তাই বিষয়টি সন্দেহজনক লাগায় কবির হাতে গান নিয়ে অতি সন্তর্পণে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকে ইসনা। ইসনা কবিরকে দেখে অবাক হওয়ার অভিনয় করে, কিন্তু কবির দীর্ঘ সময় পরে প্রেমিকাকে দেখেও সামান্যতম বিচলিত না হয়ে তার মুখের ওপরেই দরজা লাগিয়ে দেয়। ইসনা নিজের বাড়িতে ফিরে আসে।
ইসনা বুঝে উঠতে পারে না এই কি সেই কবির যাকে সে পাগলের মতো ভালোবাসত। এদিকে কবির তার বন্ধু প্লাস সহকর্মী সুমিতকে ফোন করে এবং ইসনা আর আয়ুষ্মানের বিষয়ে সমস্ত ডিটেলস বের করতে বলে। কবির বুঝে গিয়েছিল যে ইসনাকে তার স্পাই হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরের দিন সকাল হতেই আমরা ইসনাকে নিজের রুমে ঘুমাতে দেখি। ঠিক তখনই কবির লুকিয়ে ইসনার বেডরুমে আসে। ইসনার শরীর থেকে চাদর সরিয়ে দিয়ে সে ইসনাকে আদর করতে শুরু করে। এমন সময় সেখানে আয়ান চলে আসে। পরক্ষণে ইসনা আতঙ্কে ঘুম থেকে উঠে পড়ে। অর্থাৎ সবটাই ছিল ইসনার কল্পনা। এবার যেন ইসনা আরও বেশি পাগল হয়ে ওঠে। কবিরের উপেক্ষা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। ইসনা আয়ানকে কিছু সময়ের জন্য বাড়ি ছেড়ে চলে যেতে বলে। ইসনাকে একা পেয়ে নিশ্চয়ই কবির তার কাছে আসবে, এটাই ছিল তাদের প্ল্যান। আর সেক্ষেত্রে তাদের মিশনও এগিয়ে যেতে পারবে। প্ল্যানটা পছন্দ হয় আয়ানের। আয়ান সেই প্ল্যান মতো নাটক করে বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সমস্ত বিষয়টা কবির তার জানলা থেকে দেখতে থাকে। আয়ান চলে যেতেই কবির বেরিয়ে আসে। আমরা বুঝতে পারি সে আজও ইসনাকে পাগলের মতো ভালোবাসে। কবিরকে দেখা মাত্রই ইসনা তার মাথায় একটি পাথর ছুঁড়ে মারে, যেটা ছিল কবিরের বেইমানির উপহার। ইসনা রুমে চলে গেলে কবির ইসনার বাড়ির দিকে পাড়ি দেয় আর তার জানলার কাছে রক্ত দিয়ে সরি লিখে দেয়। ঠিক সেই সময় সুমিত ইসনা এবং আয়ানের বিষয়ে কিছু একটা ইনফরমেশন কবিরকে দেয়, যে কারণে কবির ইসনার কাছে যাওয়ার পরিবর্তে নিজের রুমে চলে আসে। আর এইবারেও ইসনার প্ল্যান ফেল হয়ে যায়। কবির গিয়ে পৌঁছায় গুরুর ডেরায়, কিন্তু ইতিমধ্যেই আয়ান গুরুকে কবিরের রেড করার বিষয়টি জানিয়ে দিয়েছিল। আর গুরু নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই ঘটনার পরে ইসনা, আয়ান এবং গুরু একটি জায়গায় মিটিং করে, যেখানে গুরু জানায় যে তারা এই মিশন বন্ধ করে দেবে, কারণ কবির ইতিমধ্যেই তার উপরে হামলা করেছে। আয়ান বলে আমি সরাসরি গিয়ে কবিরকে শ্যুট করব, কিন্তু ইসনা বলে কবিরকে মারা আমাদের উদ্দেশ্য নয়, বরং তার থেকে ডেটা সংগ্রহ করাই আসল উদ্দেশ্য। ইসনা জানায় কবিরের চোখে আমি আমার প্রতি দুর্বলতা দেখেছি, সে এবার আমার কাছে আসবেই। অবশেষে তারা ইসনার প্ল্যানের সাথে সহমত হয়। এদিকে কবিরের এক গুপ্তচর ফোন করে জানায় ইসনা এবং আয়ুষ্মান এরা কোনো গুপ্ত বিভাগের সাথে যুক্তই নয়। ঠিক সেই সময় কেউ যেন তার দরজায় নক করে এবং দরজা খুলতেই কবির ইসনার একটি চিঠি পায়, যে চিঠিতে ইসনা কবিরের উদ্দেশ্যে লিখেছিল আমি জানি আমার মতোই তুমিও আমাকে এখনো ভালোবাসো, মনকে মানালেও এই শরীর তোমাকে ছাড়া কোনোভাবেই মানতে চাইছে না। ইসনার চিঠি পড়ার পরেই কবির সেখানে ছুটে যায়। আর কবির সেখানে যেতেই আয়ান তার বাড়িতে গিয়ে পৌঁছায় ডেটা সংগ্রহ করার জন্য। এদিকে ইসনার কাছে এসে পৌঁছায় কবির। কবির ইসনার কাছে ক্ষমা চায়। কবির বলে আমি এমন এক অন্যায়ের দুনিয়ায় জড়িয়ে গেছি যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। আমার ভীষণ ইচ্ছা করছে তোমাকে জড়িয়ে ধরতে, কিন্তু আমি নিরুপায়। আমার মন চায় তুমি তোমার ওই প্রেমিককে ছেড়ে আমার কাছে চলে আসো, কিন্তু সেই এখতিয়ার আমার নেই। কবির তার মন শক্ত করে ইসনাকে জানায় এটাই আমাদের শেষ দেখা। এই বলে কবির চলে যেতে চাইলে ইসনা তাকে জড়িয়ে ধরে এবং বলে আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না। মূলত ইসনার প্ল্যান ছিল কবিরকে কথার জালে আবদ্ধ রাখা। অন্যদিকে আয়ান কবিরের ল্যাপটপ ওপেন করে। ওপেন করা মাত্রই একটি মেসেজ আসে কবিরের কাছে। সে বুঝে যায় তার অবর্তমানে কেউ বাড়িতে গিয়ে তার ল্যাপটপ থেকে ডেটা সংগ্রহ করছে। কবির দ্রুত বাড়ি ফিরে যায়। অতি সন্তর্পণে নিজের রুমে আসতেও সে কাউকেই দেখতে পায় না, কিন্তু আমরা আয়ানকে কবিরের বাড়ির ছাদে লুকিয়ে থাকতে দেখি। কবির তার ল্যাপটপ চেক করলে বুঝে যায় কেউ তার সমস্ত গোপন ডেটা চুরি করে নিয়েছে। বুদ্ধিমান কবির এবার নিশ্চিত হয়ে যায় যে এই কাজের সাথে ইসনাও জড়িত। তবে চালাকের বিষয় হলো সেই ল্যাপটপে থাকা সমস্ত ডেটা ছিল নকল। ইসনা পার্ক থেকে বাড়ি ফেরার সময় তার সামনে এসে দাঁড়ায় কবির। কবির ইসনার চুলের মুঠি ধরে বলে তোর প্রেমিক একজন ইন্টেলিজেন্স অফিসার, তাই না? এটা কি সত্যি না মিথ্যা? কিন্তু ইসনা জানায় তার হবু স্বামীর নাম আয়ুষ্মান। সে কোনো অফিসার নয়, বরং দেবী গ্রুপ অফ হোটেলসের মালিক। এটা শুনে কবির রেগে গিয়ে তার মাথায় বন্দুক তাক করে, কিন্তু তারপরেও ইসনা তার জবানবন্দি পাল্টায় না। সে নিডর হয়ে বলে যায় সে কোনো ইন্টেলিজেন্স অফিসের সাথে যুক্তই নয়। অবশেষে কবির তার ভুল বুঝতে পারে যে সে ইসনার সম্পর্কে ভুল সন্দেহ করেছে। সে সঙ্গে সঙ্গে ইসনাকে জড়িয়ে ধরে ক্ষমা চায়। কবির ইসনাকে জড়িয়ে ধরে বলে আমি এই সমস্ত কাজ করা ছেড়ে দেব, তুমি শুধুমাত্র আমাকে বিয়ে করো। ইসনার কাছে এই বিষয়টা অপ্রত্যাশিত ছিল।
কবির যে তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেবে এটা সে স্বপ্নেও কল্পনা করেনি। বাড়ি ফিরে এসে ইজনা সমস্ত বিষয়টা গুরুকে জানায়। গুরু বলে যে বিয়েতে রাজি হয়ে যাও, কারণ একজন প্রেমিকা যা করতে পারে না একজন স্ত্রী খুব সহজেই তা করতে পারে। তবে এই বিয়েতে আয়ান আপত্তি জানায়। তবে দেশের কথা চিন্তা করে ইজনা জানায় যে সে কবিরকে বিয়ে করবে। এই সিদ্ধান্ত আয়ানের খুব একটা পছন্দ হয় না, কারণ আয়ান ইজনাকে ভালোবাসতো। আয়ান বলে, আমি জানি সবটাই তোমার নাটক, বিয়ের পর কবিরের সাথে ইন্টিমেট হওয়ার পরে তুমি সবকিছুই ভুলে যাবে, তখন আমাদের সাথে বেইমানি করবে। এক পর্যায়ে আয়ান ইজনার কাছে নিজের ভালোবাসার প্রকাশ করে এবং অসহায়ের মতো কান্না করতে শুরু করে দেয়। ইজনা বুঝতে পারে আয়ান তাকে তার প্রাণের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু একদিকে যেমন আয়ান তার অফিসের ডিউটির কাছে বাধা পড়েছিল, অন্যদিকে ইজনা তার মিশনে দায়বদ্ধ ছিল, সুতরাং তাকে যেতেই হবে। শখের মানুষ অন্য কাউকে বিয়ে করবে এটাতে আয়ান খুব দুঃখ পায়। অন্যদিকে প্রথম ভালোবাসা ফিরে আসবে, তাও আবার স্ত্রী হয়ে, এটা ভেবে আনন্দে কবির অতীতের মধুর স্মৃতিচারণায় ভেসে যায়। অবশেষে ইজনা আয়ানকে বিদায় দিয়ে কবিরের কাছে চলে আসে। এদিকে সুমিত, কবিরের সহকর্মী, কবিরকে সতর্ক করে বলে, এই মেয়ে তোমার স্ত্রী নয়, বরং মৃত্যু হয়ে আসছে। কবির সবই জানত, তবে এই জীবনে সে হাঁপিয়ে উঠেছিল। মূলত এই কঠিন জীবনের শেষ কোথায় আর কবে সেটা সে জানত না, যে কারণে সে বলে ওঠে, যদি শেষ অবধি নিজের প্রিয়তমার হাতে একটি সুন্দর মৃত্যু পায় তাহলে আর আফসোস কোথায়। কবির বলে, এই মরুভূমি প্রায় জীবনে আছেটাই বাকি। এই তপ্ত জীবনে তৃষ্ণ মেটানোর জন্য একটি নদী, সেটা হলো ইজনা। এমন সময় ইজনা সেখানে এসে হাজির হয়। কবির জানতো তার সামনে স্বয়ং তার মৃত্যু দাঁড়িয়ে আছে, তারপরেও সে ইজনাকে ওয়েলকাম জানায়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি আয়ান গুরুর কাছে গিয়ে পৌঁছায়। গুরু বুঝে গিয়েছিল আয়ান ইজনার প্রতি এতটাই দুর্বল হয়ে গেছে যে সে এই মিশন কমপ্লিট করতেই পারবে না। তাদের কথোপকথনে একটি শকিং বিষয় হলো, মিশন কমপ্লিট করতে হলে তাদের ইজনাকে শেষ অবধি মেরে ফেলতে হবে, যেটা আয়ানের পক্ষে করা এক প্রকারে অসম্ভব ছিল। অন্যদিকে রাত হতেই ইজনা অতি সন্তর্পণে কবিরকে ফলো করতে করতে তার রুমে গিয়ে পৌঁছায়, কিন্তু অতি সতর্ক কবির তাকে ধরে ফেলে। বিষয়টির গম্ভীরতা কাটিয়ে তুলতে ইজনা বলে, যেদিন প্রথমবার ফুলের তোড়া নিয়ে তোমার সাথে দেখা করতে এসেছিলাম, এই দিনটাও সেই দিনের মতনই। দিনগুলো কেমন যেন ফুরিয়ে গেল। কবির ইজনাকে একটি গোপন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছায়, যে জায়গায় সে ইজনার স্মৃতি খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল। সেই বাড়িতে গিয়ে কবির ইজনাকে 6 বছর আগে তার দিয়ে যাওয়া সেই 2 টাকার কয়েন এবং সেই রক্ত দিয়ে লেখা চিঠি হাতে ধরিয়ে দেয়। এত বছর পরেও কবির এই দুটো জিনিস যত্ন করে সাজিয়ে রেখেছিল। এটা দেখে ইজনা খুব ইমোশনাল হয়ে যায়। সে ভাবে এই 6 বছরে সে কবিরকে কতই না দোষারোপ করেছে, অথচ কবির নিঃশব্দে তার স্মৃতি যত্ন করে বহন করে এসেছে। প্রত্যেক মুহূর্তে তাকে ওই সম্বলটুকু দিয়েই ভালোবেসে এসেছে। কবির এক গভীর আফসোস নিয়ে বলে, আমি ভেবেছিলাম এই দুনিয়াকে স্বর্গ বানিয়ে তোমার স্মৃতিতে সিঁদুর দেব, কিন্তু না, যে মানুষ কাল সুখী হব ভেবে বাঁচে সে কোনোদিনও সুখী হতে পারে না। কবির ইজনাকে বলে, আজ থেকে 6 বছর আগে তুমি যে কবিরকে ভালোবেসেছিলে আমি সেই কবির নই, তবে তুমি সেই একই ইজনা থেকে গেছো। এই পর্যায়ে ইজনা নিজের অনুভূতি আর ধরে রাখতে পারে না এবং সে কবিরের সাথে ইন্টিমেট হয়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি আয়ান বাড়ি ফিরলে সুমিত তাকে অ্যাটাক করে, কারণ সূত্র মারফত সুমিত জানতে পেরেছিল আয়ান ইজনাকে কবিরের কাছে পাঠিয়েছে শুধুমাত্র তাকে হত্যা করার জন্য। তবে এই হাতাহাতির মধ্যে আয়ান সুমিতকে মেরে ফেলে। যে গান ফায়ারিং এর আওয়াজ কবিরের কানে আসে। তারা বাড়িতে ফিরে আসে। কবির ইজনাকে জানায় কাল রাত থেকে সুমিত নিখোঁজ। কবিরের ধারণা সুমিত আর বেঁচে নেই। ইজনার মন একটু খারাপ হয়ে যায়। কবির ইজনাকে বলে, কেন জানি না তার মনে হচ্ছে যে ইজনার তার প্রাক্তন প্রেমিকের প্রতি ভালোবাসা থেকেই গেছে। তাহলে সে যদি চায় তাহলে সে আয়ুষ্মানের কাছে ফিরে যেতেই পারে। কবির ছিল তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। কবির ভালো মতো জানতো যে ইজনা তাকে মিথ্যা বলে আয়ানের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু তারপরেও সে ইজনার সুরক্ষার কথা চিন্তা করে একটি গান তার ব্যাগে রেখে দেয়। প্রেমিকাকে শেষ চুম্বন দিয়ে কবির তাকে বিদায় দেয়। এতে
এদিকে ইজনা বেরিয়ে যেতেই সন্দেহবশত কবির গিয়ে পৌঁছায় আয়ানের বাড়িতে, যেখানে সে সুমিতের হেডবার্ডস খুঁজে পায়। কবিরের সন্দেহ যেন এবার ডানা পায়। কবির আয়ানের বাড়ির ভিতরে গিয়ে তল্লাশি শুরু করলে সেখানে একটি বই খুঁজে পায়, যেটি ছিল একটি লাভ স্টোরি। আর এই লাভ স্টোরির কথায় ইজনা তার এবং আয়ানের বলে চালিয়েছে। এবার গিয়ে কবির পুরোপুরি নিশ্চিত হয়ে যায় ইজনা মূলত তার গুপ্তচর হয়েই তার জীবনে ফিরে এসেছে। কবির জেনে বুঝে নিজের মৃত্যুর ফাঁদে পা দিয়েছে, এটা ভেবে সে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে ইজনা আয়ানের সাথে দেখা করতে যায়। আয়ান ইজনার হাতে একটি বিষের শিশি ধরিয়ে দেয় এবং বলে এটা কবিরের খাবারে মিশিয়ে দিতে। কবিরকে নিজের হাতে মারতে হবে শুনে ইজনা ভয় পেয়ে যায়। সে এই কাজ করতে নিষেধ করে দেয়, কিন্তু আয়ান তাকে বুঝিয়ে সুঝিয়ে সেই কাজ করতে ঠিক মানিয়েই নেয়। এদিকে কবির সেই ডেটার বক্স এবং কয়েকটা ইম্পর্ট্যান্ট কাগজপত্র নিয়ে ইজনার জন্য অপেক্ষা করতে থাকে। ইজনা ফিরে এসে কবিরকে কফি অফার করতে গেলে কবির হেসে বলে, তোমার হাতে কফি কেন, আমি তো হাসতে হাসতে বিষও খেতে পারি। কবির জানতো ইজনা তার মৃত্যুর উপকরণ তার সঙ্গে করেই নিয়ে এসেছে। ইজনা কবিরের জন্য কফি বানিয়ে অতি সন্তর্পণে সেই কফিতে আয়ানের দেওয়া বিষ মিশিয়ে দেয়। কবির এবার প্রকাশ্যেই কিছু কথা খুলে বলতে শুরু করে। কবির বলে, যখন আমি তোমাকে ছেড়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলাম তখন দেশ রক্ষার জন্য এক ইল্লিগাল এজেন্টের সাথে যুক্ত হয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল তাদের সাথে যুক্ত হয়ে দেশবিরোধী সমস্ত কাজগুলোর সন্ধান লাগানো, কিন্তু আমি ভুল ছিলাম। আমার হোশ তখন ফিরল যখন আমি জানতে পারলাম দেশের বিরুদ্ধে সমস্ত ইল্লিগাল কাজের সাথে যুক্ত আছে দেশেরই নেতামন্ত্রী এবং অফিসাররা। কবির বলে, এই পৃথিবীতে সকলেই ভালোবাসার কথা বলে, তবে দুনিয়া চলে আসছে প্রতিনিয়ত যুদ্ধের মাধ্যমে। তবে এত কিছুর পরেও ইজনার কবিরকে বিশ্বাস হয় না। কবির বলে, আমি ওই দালালদের একটি লিস্ট বানিয়েছিলাম, আর ধরে ধরে তাদের প্রত্যেককেই হত্যা করাই আমার কাজ। কবির জানায় সে বিদেশে ইজনার সারা জীবনের খাওয়া দাওয়ার থাকার সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। এই বলে কবির ইজনাকে জড়িয়ে ধরে, কিন্তু ঠিক তখনই ইজনার টেবিল থেকে গান তুলে নিয়ে কবিরকে শুট করে দেয়। ঘটনাস্থলেই কবির মারা যায়। ইজনা সেই ডেটা এবং বাকি কাগজপত্র নিয়ে ছুটে আসে আয়ানের কাছে। ইজনা কাঁদতে কাঁদতে বলে যে সে কবিরকে শেষ করে দিয়েছে। আর এই পর্যায়ে রিভিল হয় মুভির আসল টুইস্ট। আসলে কবিরের কথাই সত্য ছিল। আয়ান এবং গুরু দেশের অনেক বড় অফিসার হলেও তারা মূলত দেশবিরোধী কাজের সাথেই যুক্ত ছিল। আর কবিরের কাছ থেকে ডেটা সংগ্রহ করার এই প্ল্যানে আয়ানই ইজনাকে যুক্ত করেছিল এবং শেষ অবধি ইজনাকে মারার প্ল্যানও আয়ানেরই ছিল। তবে আয়ান ইতিমধ্যেই ইজনাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিল, যে কারণে সে এমন কাজ করতে নিষেধ করে দেয়। কিন্তু গুরু তাকে জোর করতে শুরু করলে আয়ান গুরুকে প্রাণে মেরে ফেলে। এসব দেখে ইজনা ভীত সন্ত্রস্ত হয়ে ঘরের এক কোণে বসে পড়ে। আয়ান এবার সমস্ত কথা তার কাছে খুলে বলে। আসলে আয়ান এবং গুরু দেশদ্রোহীদের হয়ে কাজ করে দেশের সমস্ত ইনফরমেশন তাদের পাস করত। আয়ান ইজনাকে বলে এই সিডি সে তার এজেন্টকে দিয়ে দেবে এবং মিথ্যা করে বলে দেবে যে সে ইজনাকে মেরে ফেলেছে, আর যে পরিমাণ টাকা সে পাবে সেটা দিয়ে তারা বিদেশে তাদের জীবন নতুনভাবে শুরু করবে। এই পর্যায়ে ইজনা বুঝতে পারে যে কবিরকে বিশ্বাস না করে সে ঠিক কত বড় ভুল কাজ করেছে। ইজনা কেঁদে ওঠে কবিরের কথা চিন্তা করে। আয়ান ইজনার থেকে সেই সিডি নিতে গেলে ইজনা জানিয়ে দেয় আজ সে প্রয়োজন পড়লে কবিরের সাথেই মারা যাবে, কিন্তু এই ক্যাসেট তাদের হাতে দেবে না। ইজনা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ঠিক তখনই আয়ান তাকে পিছন থেকে শুট করে দেয়। ঘটনাস্থলেই ইজনা মাটিতে লুটিয়ে পড়ে। আয়ান সেই সুযোগে ইজনার থেকে ক্যাসেট নিতে গেলে ইজনা তার কাছে থাকা গান, যেটা মূলত কবির তাকে তার সুরক্ষার জন্য দিয়েছিল, সেটা দিয়ে আয়ানকে শুট করে দেয়। ঘটনাস্থলেই আয়ান মারা যায় এবং ইজনার নিথর দেহ দূরে পড়ে থাকে। দীর্ঘ সময় পরে ইজনার চারিপাশ কেমন যেন আলোকিত হয়ে ওঠে, আর সে তার সামনে কবিরকে সেই 2 টাকার কয়েন নিয়ে হেঁটে আসতে দেখে। প্রেমিকার সামনে আসতেই ইজনা প্রেমিকের কাছে ক্ষমা চায় এবং কবিরও তার প্রিয় মানুষটিকে ক্ষমা করে দেয়। যে মিলন জীবিত অবস্থায় সম্ভব হয়, হয়তো পরপারে সম্ভব হবে, এই আশা নিয়ে এই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আমি আশা করছি এই মুভির কাহিনী তোমাদের ভালো লেগেছে। পরের দিন আবারও আসবো একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।